উফ, এইসব বাড়িটারি বদলানো যে কি ঝামেলা, ভালোই লাগে না আর। কালকে থেকে আবার ক্লাস শুরু, একদিন যে একটু রেস্ট নেবো তার উপায় নেই। শুনছিলেন কিম তেয়ং-এর কথা। বয়স তার 20-র কাছাকাছি। সে মূলত রাজশাহীর মেয়ে, কিন্তু ভার্সিটিতে চান্স পায় সিলেটে। একদিনের সফর শেষ করে সিলেটে দেখা নতুন বাড়িটায় আজ উঠেছে সে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। না, একটু আগে এসেছি, চারপাশটা একটু দেখে নিচ্ছি কেমন। ঠিক আছে মা, সাবধানে থাকিস। বাড়িটা এত সুন্দর আমি কখনো দেখিনি। আশেপাশে পুরোটা জুড়ে চা বাগান আর ফুল, মাঝখানে এই বাড়িটা। বাড়িটা বললে ভুল হবে, এটা একটা কটেজ। এরকম কটেজ শুধুমাত্র নাটকে কিংবা ছবিতেই দেখেছি, কিন্তু বাস্তবে থাকার সুযোগ হয়নি কখনো। বাড়ির পুরো মালিক যে খুব শৌখিন ছিল তা দেখে বোঝা যাচ্ছে। তে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অপূর্ব সুন্দর বাড়ির কাজ। আশেপাশে অ্যান্টিক জিনিসে ভর্তি পুরো ঘরটা, আর দেয়ালে ঝুলছে নানা ছবি। ছবিতে ধুলো পড়ে আছে। অনেকগুলো ছবির মধ্যে তার চোখ আটকে যায় একটি ছবিতে। ছবিটিতে মাঝখানে বসে আছে এক জমিদার এবং তার আশেপাশে তার পুরো পরিবার। বৃদ্ধ জমিদারের কোলে বসে আছে একটি ছোট্ট ছেলে। তে আর এদিক ওদিক না তাকিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়েই সে নিজের জামাকাপড় গুছিয়ে নেয়, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভার্সিটি থেকে ফিরে এসে আবারও বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ করেই তার ঘরে নজর যায় একটা খুব পুরনো টেলিফোনের দিকে। টেলিফোনের তার কাটা। ওয়াও, টেলিফোন! এরকম জিনিস তো আমি আগে কখনো দেখিনি। কিন্তু এটা তো তার কাটা। আমিও বোকার মতো কথা বলছি। তার তো কাটাই হবে, কত বছরের পুরনো। কিন্তু এতে কল দেয় কীভাবে? দেখি উল্টাপাল্টা একটা নাম্বার ডায়াল করে। তে উল্টোপাল্টা একটা নম্বর ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে কল দেওয়ার ভান করে। তার কাছে এটা এক অন্যরকম খেলা মনে হচ্ছে। টেলিফোনটাকে কানে ধরে রাখে কিছুক্ষণ, এবার সে হেসে ফেলে। আমিও বাচ্চা হয়ে গেছি একেবারে। আরেকটা কল দে উল্টাপাল্টা নাম্বারে। যেই ভাবা সেই কাজ। আরেকটা নম্বর ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে। কিছুক্ষণ ধরে রেখে যেই সে ফোনটা রেখে দিতে যাবে ঠিক তখনই, কে বলছেন? তে ফোনটাকে ছিটকে দূরে ফেলে দেয়। সে যা মাত্র শুনলো তা কি সত্যি নাকি মনের ভুল? এটা হতে পারে না, কিভাবে সম্ভব? টেলিফোনের তারই তো ছেঁড়া, কিন্তু সে যে স্পষ্ট শুনতে পেল একটা পুরুষের গলা। সে কিছুটা সাহস সঞ্চয় করে ফোনটা আবার হাতে নিল, ধীরে ধীরে কানের কাছে ধরল। কোনো শব্দই সে শুনতে পাচ্ছে না। ওই দিনে তো পরিশ্রমের পর মাথা খারাপ হয়ে গেছে আমার, তাই উল্টাপাল্টা শুনছি। যাই ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। এই বলে সে টেলিফোন রেখে উঠে চলে আসতে ধরলেই টেলিফোনটা হুট করে বেজে ওঠে। তের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে সাহস সঞ্চয় করে কলটা ধরে। হ্যালো, কেউ কি আছেন? আজব তো, কল দিয়ে কথা বলেন না কেন? আপনি কি কোনো দরকারে কল দিয়েছেন? তে আর কোনো কথা না বলে ফোন রেখে দিয়ে এক দৌড়ে নিচে চলে আসে। সে খুব ভয় পেয়ে গেছে। সে কখনোই ভাবেনি এরকম কিছুও সম্ভব। এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে, না হলে এটা কীভাবে সম্ভব? যে টেলিফোনের তার ছেড়া সেই টেলিফোন দিয়ে মানুষ কথা বলছে, এটা কখনোই সম্ভব না। আমি তো ভাবছিলাম আমার মাথায় সমস্যা, কিন্তু প্রথমবার না হয় বুঝলাম, কিন্তু দ্বিতীয়বারও একই ভুল হবে? এটা হতে পারে না। তে কোনো কিছু ভাবতে যাবে তার আগেই আবারও কলের শব্দ শুনতে পায়। সে ভেবে রেখেছে আজ আর উপরের ঘরে যাবে না, তাই নিচেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে ভার্সিটি চলে যায় এবং সন্ধ্যার দিকে বাড়ি ফিরে, কিন্তু সারাদিন তার মাথায় টেলিফোনটাই ঘুরপাক খায়। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে আর উপরের ঘরে যায় না, নিচের ঘরেই থেকে যায়। হঠাৎ ফোন বেজে ওঠে। তে ভয়ে ভয়ে ওপরে ওঠে। সে ভাবে আজ চিৎকার করে সে ফোন রেখে দিবে। ফোনটার কাছে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়। কানে নিতেই সেই পরিচিত পুরুষালী কণ্ঠস্বর। আপনার সমস্যা কি বলুন তো? আপনার জন্য দাদাজানের কাছে আমাকে কতগুলো কথা শুনতে হয়েছে আপনি জানেন? আপনি কল দিয়ে রেখে দিয়েছেন, আমি সেটা দাদাজানকে বলেছি, কিন্তু তিনি সেটা বিশ্বাস করেননি। তিনি ভেবেছেন আমি মিথ্যা বলছি। আপনি কে? আজব তো, আপনি আমাকে কল দিয়ে আপনি নিজে বলছেন আমি কে? মজা করেন? আপনি কিভাবে কথা বলছেন? আপনি কি পাগল? আমি যেই ফোনে কথা বলছি আপনার সাথে সেটা তার ছেঁড়া, কিন্তু তারপর আপনি কিভাবে কথা বলছেন আমার সাথে? সেটা আমি কিভাবে বলবো? আর আপনি যে একটা বদ্ধ উন্মাদ আমি সেটা বুঝতে পারছি। নেহাতি মেয়ে মানুষ বলে কিছু বলছি না। প্রয়োজন হলে কল দিবেন, না হলে কল দিবেন না। রাখছি। কলটা কেটে যায়। তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সে ফোনটাকে দেখতে থাকে অনেকক্ষণ ধরে। ফোনটাকে রেখে ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করে, কিন্তু এমন কোনো টেলিফোনের কথা সে কোথাও পায় না খুঁজে। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু আর কল আসে না। তে ভাবে এবার সে নিজে কল দেবে, যা হবার হবে। এত কিছু ভেবে লাভ নেই। বিপদ আসলে সামনে সামনে মোকাবেলা করব। এটা বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? ঠিক আছে, আমি কল দিব, কিন্তু সেই নাম্বারে না, অন্য একটা উল্টোপাল্টা নাম্বারে আমি কল দিব, দেখি কি হয়। সে এবার অন্য আরেকটা নম্বর ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে এবং ফোনটা কানে তুলে নেয়। হঠাৎ করে ওপাশ থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, সেই পুরুষালী কণ্ঠস্বর। কে বলছেন? তে চুপ করে থাকে। আরে কে বলছেন? কথা বলেন না কেন? আজব তো। আচ্ছা, আপনি কি ওই মহিলা? আপনি আমাকে মহিলা বলছেন? মহিলা আগে বলছেন আপনি। তে নিজের কথা শুনে নিজেই লজ্জিত হয়। এটা যে এই কথা বলবার সময় নয় তার সে খুব ভালো করেই জানে, কিন্তু তার মুখের তো কোনো লাগাম নেই। তা আপনি মহিলা হন বা মেয়ে সেটা তো আমার দেখার বিষয় না। আপনি গত 3 দিন যাবৎ বারবার কল দিয়ে কল কেটে দিচ্ছেন, বা কেন কল দিচ্ছেন সেটা বলছেন না।
আপনি কি আমাকে মগের মূল্য পেয়েছেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? বলেন। আপনার নাম কি? আপনি এই নাম্বারে কল দিয়েছেন আর আপনি জানেন না যে আমার নাম কি? আপনার সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। কোন এক পাগল। আর আপনি কল যখন করেছেন তখন মনে তো হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আপনি এরকম পাগল হলেন কিভাবে? দেখুন, আপনি আমাকে পাগল বলতে পারেন, কিন্তু আমাকে মহিলা বলবেন না। হাসছেন কেন আপনি? আপনি বেশ মজার তো। দেখুন, ফালতু কথা বলবেন না একদম। ফালতু কথা আমি বলছি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখন আপনার সমস্যার কথাটা বলুন, নাকি আপনি যে পাগল সেটা বলতে ফোন দিয়েছেন? আমার কল দেওয়াটাই ভুল হয়েছে। তে এই বলে ফোনটা কেটে দেয়। সে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা কোনো স্বপ্ন নয়, আবার এটা কোনো ভূতের উপদ্রব নয়, কিন্তু টেলিফোনের তারও ছেঁড়া। টেলিফোনের তার যদি ছেঁড়ে না হতো তাহলে বুঝতে পারতাম সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে উঠতে পারছি না। তবে আরেকটা কথা, আমি ভুল নাম্বার ডায়াল করো কীভাবে সেই একই নাম্বারে কল চলে গেল? আবার একটা ভুল নাম্বার ডায়াল করে দেখবো? না, আজকে আর না, কাল কল দিবে একেবারে। পরদিন সকালে তে আর ভার্সিটি যায় না। সকাল হতেই সে টেলিফোন নিয়ে বসে পড়ে। ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটি ভুল নাম্বার সে ডায়াল করে। মনে মনে বলতে থাকে, প্লিজ এটা যেন অন্য কেউ হয়। আল্লাহ, এইবারের মতো দেখো, এটা যেন অন্য কেউ হয়, বা এটা যেন নাই বাজার। আপনি আবারও কল দিয়েছেন? আপনি কি আমার প্রেমে পড়ে গিয়েছেন নাকি? হ্যাঁ আমি জানি অনেকেই আমার প্রেমে মশগুল, কিন্তু তাই বলে এরকম পাগলামি কেউ কখনোই করেনি। আপনি প্রথম। দেখুন, ফালতু কথা একদম বলবেন না। আমি একটা কাজে কল দিয়েছি আপনাকে। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন বলুন তো? আপনি যেহেতু জানেন না, বা হয়তো জেনে না জানার ভান করছেন, আমি শিওর যে আপনি জানেন, তাই এসব প্রশ্নের উত্তর আমি দিব না। আমি কিভাবে জানবো আপনি কোথায় থাকেন? আজীব তো। আমাকে আপনি চেনেন না এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যে আমাকে পাগল পাগল বলেন, এখন তো আমার মনে হচ্ছে আপনিই পাগল। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই পাগল। এভাবে কথা বলতে বলতে বেশ খানিকক্ষণ সময় কেটে যায়। তের বেশ ভালো লাগে কথা বলতে। এভাবে বেশ কয়েকদিন ধরে তারা কথা বলে। একজন আরেকজনের সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু নিজেদের পরিচয় তারা জানায় না। প্রয়োজনই পড়ে না। কোনো এক অজানা আকর্ষণে দুজন দুজনের মনে গেঁথে যায়। এটাও কি সম্ভব? কোনো পরিচয় ছাড়া এইভাবে কারো প্রতি দুর্বলতা আসাটা কি স্বাভাবিক? হাজারো প্রশ্ন করে তে নিজেকে। আচ্ছা, তোমার সাথে কথা বলে আমি একটা জিনিস বুঝেছি, তুমি আমাকে আসলেই চেনো না। হ্যাঁ, আমি তোমাকে তো চিনিই না, কিন্তু তুমিও তো আমাকে চিনো না। আমি একটা কথা ভেবে অবাক হই যে এই জামানার ছেলে হয়ে তুমি এখনো আমার সাথে ফোনে কথা বলছো, আমাকে জানতে চাইছো। আমার পরিচয় জানার প্রয়োজন তোমার মনে হয়নি? আর সবচেয়ে বড় কথা, তুমি আমার কোনো ছবিও চাওনি। কেন বলো তো? ছবি দিতে গেলে তো অনেক ঝামেলা। ছবি কেন দিতে হবে? আমরা তো দেখাই করতে পারি। দেখা করার জন্য তো আমাদের নামটা জানা দরকার, তাই না? লেডিস ফার্স্ট। আমি কিম তেয়ং। নাইস টু মিট ইউ। আমি জিয়ন জংকুক। নামটা শুনেছি বলে মনে হচ্ছে। শোনার তো কথাই। আচ্ছা তাহলে আমরা দেখা করি, তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না না, সমস্যা হবে কেন? কোথায় দেখা করবে আমাকে বলো। পুরনো কোনো জায়গায় দেখা করা যায়, চলো করি। পুরনো কোনো জায়গা বলতে? কিন্তু তুমি থাকো কোথায় সেটা তো আমাকে জানতে হবে। আচ্ছা আমি বলি, আমি সিলেটে থাকি। তুমি যদি সিলেটের বাইরে থাকো তাহলে তো সমস্যা হবে। আমিও সিলেটেই থাকি ম্যাম। ও, তাহলে তো হয়েই গেল। তাহলে শুনো, সুধাননগরের পাশে যে ক্যাসেটের দোকানটা আছে না, সেখানে দেখা করি চলো। শুনেছি সেটা দেখে বহু বছরের পুরনো। আরে ওটা তো আমার কাকার দোকান। ঠিক আছে, তাহলে তুমি চলে এসো সেখানে। কখন আসবে? আচ্ছা তুমি কি নীল শাড়ি পরে আসতে পারবে? আমি তোমার জন্য সাদা গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। তের মন খুশিতে ভরে ওঠে। তে বুঝতে পারে না যাকে সে কখনো দেখেওনি, শুধুমাত্র যার কণ্ঠস্বর শুনে সে তার প্রতি এতটা দুর্বল কিভাবে হতে পারে। আর ওদিকে জেকে কয়েক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে তার প্রিয়তমার জন্য। তে পৌঁছে যায়। 7টা বাজতে আর কিছুক্ষণ বাকি। সময় গড়াতে থাকে। 7টার বেশি বেজে যায়। এত দেরি করছে কেন? পথ ভুল হয়ে গেল নাকি? ও তো বললো ওর কাকার দোকান, হয়তো কোথাও আটকে গেছে। 8টা বাজতে চললো, কোথায়? তে সেখানে 10টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু জেকের কোনো দেখা নেই। নিস্তব্ধের মতো বসে থাকে সে সেখানে। তার চোখে জল। সেখান থেকে ছুটে বাড়িতে চলে আসে। এসেই শুনতে পায় টেলিফোন বাজছে। তার খুব রাগ হয়। সে ভাবে সে কল ধরবে না। অনেকগুলো কল বারবার কেটে যায়। সে আর কিছু না ভেবে কল ধরে। আসলে না কেন তুমি? আমি জানতাম এগুলো হয় না। ছেলেরা কখনো এইভাবে ভালোবাসতে পারে না। মেয়েরা যেভাবে অন্ধভাবে ভালোবেসে যেতে পারে, ছেলেরা তা কখনোই পারে না। তুমি আর কল দিবে না আমায়। আমি বুঝতে পেরে গেছি। আমাকে অপেক্ষা করে তোমার খুব ভালো লেগেছে, তাই না? খুব শান্তি পেয়েছো। তোমার তো আমাকে বোকা মনে হয় যে তুমি ভাবো আমাকে তুমি যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো। কি বলছো কি তুমি? রাগ তুমি করছো কেন? রাগ তো করার কথা আমার। তুমি আমাকে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছো সেখানে। তোমার জন্য সাদা গোলাপ কিনে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি আসোনি। এখন এগুলো বলে কোনো লাভ নেই। এসব কথা আমার আর বিশ্বাস করি না। এই কথাটা কিন্তু আমিও বলতে পারি। তাই তাহলে তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে কেন আমি তোমায় দেখতে পেলাম না? আমি তো ওই ক্যাসেটের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে তো আমাদের দেখা করার কথা ছিল। তাহলে কোথায় ছিলে তুমি? কেন তোমাকে আমি দেখতে পেলাম না?
আমি ক্যাসেটের দোকানের ঠিক সামনেই দাঁড়িয়েছিলাম। কই, আমিও তো তোমাকে দেখিনি। দুজনে যদি সামনেই দাঁড়িয়ে থাকি তাহলে কেন দুজন দুজনকে দেখতে পেলাম না? আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। আমিও বুঝতে পারছি না তোমার কথা। তুমি কোন ক্যাসেটের দোকানের সামনে দাঁড়িয়েছিলে? আমি বলেছিলাম বহু বছর পুরনো যে ক্যাসেটের দোকান সেটার সামনে দাঁড়াতে। সুধানগরে শুধু একটাই ক্যাসেটের দোকান, শুধু একটাই ক্যাসেটের দোকান, আর সেটা হচ্ছে আমার কাকার। আর সেটা বহু বছরের পুরনো কেন হতে যাবে? আমার মামা তো 3 মাস হয়েছে সেটা দিয়েছেন। কি বলছো কি তুমি? হ্যাঁ, এটা মানছি যে সুধানগরে একটাই পুরনো ক্যাসেটের দোকান আছে, কিন্তু 3 মাস আগে সেটা দিবে কেন? এটার বয়স তো প্রায় 3 শতক হয়ে গেছে। আমি তোমার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। সিলেটে সুধানগর কয়টা? আমার জানা মতে একটাই তো। দাঁড়াও, গুগল করে দেখি। কিসে দেখার কথা বলছো? গুগলে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বার দাও। এত লুকোচুরি আর ভালো লাগে না। আমরা ফেসবুকে এড হই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা যা আছে সব জায়গায় এড হয়ে যায়, তাহলে তার কোনো ঝামেলা থাকবে না। তুমি এগুলো কিসের নাম বলছো? আমি তো এগুলো কিছুই জানি না। দেখো, এখন ইয়ার কি করো না, এগুলো আমার ভালো লাগছে না। এমনি তো অনেক অপেক্ষা করেছি, আর করতে পারছি না। আমি সত্যি বলছি, আমাদের এখানে ওরকম গ্রাম নামে কোনো গ্রামই নেই। কি বলছো কি তুমি? তুমি মোবাইল চালাও না? মোবাইলটা কি? যে কে বুঝতে পারে না কি হচ্ছে, কোত্থেকে কি হয়ে গেল তার মাথা কাজ করছে না, যে কে নিজেকে সামলে নিয়ে কথা বলা শুরু করে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি সিলেটের সুধানগরে থাকো তাই তো? হ্যাঁ, সুধানগর। আর তুমি বলেছো সুধানগরে একটা ক্যাসেটের দোকান আছে, তাও সেটা 300 বছরের পুরনো। আমি ঠিক জানি না, কিন্তু সেরকমই হবে। আর আমি যেই সুধানগরে থাকি সেখানে শুধুমাত্র একটাই ক্যাসেটের দোকান, যেটা আমার কাকার। আর তুমি যেসব মোবাইল বা যা কিছু বলছো সেগুলো কিছুই আমার এখানে নেই, আমি কখনো শুনিও নি। আর আমরা খুব বিত্তশালী এই এলাকার, তো আমরা যেহেতু জানি না তার মানে সেরকম কিছুই এখন আবিষ্কার হয়নি। আমি গুগলে সার্চ দিলাম, সিলেটে এই সুধানগর ছাড়া আর কোথাও সুধানগর নেই। আচ্ছা, তুমি কোথায় থাকো বলো তো? আমি সুধানগরের জমিদারের বাড়ির নাতি, যে হোক আমার দাদামশাইয়ের নাম। আমার মায়ের নাম ছিল সুধা। আমার মাকে আমার দাদামশাই খুবই ভালোবাসতেন, তাই নিজের ছেলের নামের পরিবর্তে আমার মায়ের নামে এই এলাকার নামকরণ করেছেন। আমাদের বাড়িটার নামও আমার মায়ের নামে, অলিক সুধা। অলিক অবশ্য আমার বাবার নাম। কি 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 বলছো তুমি? কি বলছো তুমি জেকে? কেন, কি হয়েছে? তুমি তুমি যা বলছো তা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তুমি এখন অলিক সুধায় আছো? হ্যাঁ, অলিক সুধায় থাকবো না তো আর কোথায় থাকবো? এটাই তো আমার বাড়ি। আমি বাড়ির দোতলায় থাকি, দোতলায় শুধুমাত্র একটাই ঘর, এই ঘরটা আমার। তুমি এখন কোথায় বসে আছো? খাটের ওপর। আমি যদি বলি আমি তোমার বাড়িতে তোমার ঘরের খাটের উপর বসে আছি, বিশ্বাস করবে করবে আমায়? হতেই পারে না এটা। হাসালে আমায়। এসব অবিশ্বাস্য কথাবার্তা বলো না আমাকে দয়া করে। আমার নিজেরও এগুলো বিশ্বাস হচ্ছে না। আমি ইচ্ছে করে এগুলো করছি না জেকে। আমি শখ করে এসব কথা বলছি না। আমার মনে মনে হচ্ছে বলে বলছি। কেন বলছি জানতে চাইবে না? কারণ তুমি যে সুধানগরের কথা বলছো, যে জমিদার বাড়ির কথা বলছো, বা যে জমিদারেরই কথা বলছো, তার জমিদারিত্ব শেষ হয়ে গেছে প্রায় 3 শতক আগে। আর তুমি বলছো তুমি তার নাতি। তুমি এও বলছো তোমার বাড়ি অলিক সুধাই। আর সুধানগর কেবল একটি বাড়ি আছে অলিক সুধা নামে, সেটা তোমারও জানা কথা। হয় তুমি আমার সাথে মস্করা করছো, না হয় আমাদের ভাগ্য আমাদের সাথে মস্করা করছে। তোমার ওখানে সাল কত চলছে? 2025। এটা কিভাবে সম্ভব? মজা করুন আমার সাথে। তোমার কি মনে হচ্ছে এটা মজা করার মতো পরিস্থিতিতে আমি আসছি? এটা কিভাবে সম্ভব? এখানে 1725 সাল চলছে। তার মানে আমি অতীতের একজনের সাথে কথা বলছি। আর আমি ভবিষ্যতের। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? তোমার বা পাশের দেওয়ালে কিছু একটা লিখতে পারবে খোদাই করে? যদি তুমি অতীতে থেকে থাকো, তা অবশ্যই ভবিষ্যতে থেকে যাবে। দাঁড়াও, আমি পাথর দিয়ে দেয়ালে আমার নাম লিখে দিচ্ছি, তুমি দেখো সেটা যায় কিনা। জেকে একটা পাথর দিয়ে দেওয়ালে খোদাই করে নিজের নাম লিখে ফেলে। আশ্চর্যজনকভাবে সেটা ভবিষ্যতের দেওয়ালেও লেখা হয়ে যায়। আশ্চর্য! এমন অদ্ভুত জিনিস আমি দেখবো আমি কখনোই ভাবতে পারিনি। তুমি তুমি যা লিখেছো তা এখানে স্পষ্ট ফুটে উঠেছে। পুরোটাই স্পষ্ট নয়, কারণ তুমি এটা 1725 সালে লিখলেও আমি এটা দেখছি 2025 সালে। সময়ের বিবর্তনে দেওয়াল ক্ষয়ে গেছে, কিন্তু এটা নিশ্চিত যে তোমার আর আমার মাঝে 300 বছরের ব্যবধান। কিন্তু আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিভাবে সম্ভব? তুমি আমাকে কিভাবে কল করতে পারো? আমি বা তোমার সাথে কিভাবে কথা বলতে পারি? তুমি যে টেলিফোন দিয়ে কথা বলছো আমার সাথে, আমিও ঠিক সেই টেলিফোনটা দিয়েই তোমার সাথে কথা বলছি। কিন্তু এই টেলিফোনে তার ছেঁড়া, তবুও তোমার সাথে কথা বলতে পারছি। প্রথমে এই কারণে আমি বারবার কল কেটে দিতাম। এবার বুঝতে পারছি সব কিছু। কিন্তু এটাই যদি সত্যি হয়ে থাকে, তবে তো তোমার আর আমার দেখা হওয়া কখনোই সম্ভব নয়। আমি আর কিছুই ভাবতে পারছি না। একদিনে এত কিছু নেওয়া যাচ্ছে না। আমার একটু ঘুম দরকার। তোমার সাথে আমি পরে কথা বলবো। তে ফোন কেটে দেয়। ভবিষ্যৎ থেকে অতীতে যোগাযোগ করা সম্ভব, তাও একটা তার ছেঁড়া টেলিফোনের মাধ্যমে।
সে দৌড়ে নিচে চলে যায়। নিচে গিয়ে সমস্ত ছবিগুলো দেখতে থাকে। এখন তার কাছে সব কিছু পরিষ্কার মনে হয়। সেই জমিদারকে খুব ভালো করে চিনতে পারে। জমিদারের ছেলের বউ সুধা, জমিদারের ছেলে অলিক এবং জমিদারের একমাত্র নাতি জেকে তার কোলে বসা। সে এতদিন ধরে যার সাথে কথা বলেছে এই ছেলেটি সে। আরও কতগুলো ছবি সে ঘুরে ঘুরে দেখে। সেখানে জেকের আরও বেশ কয়েকটি ছবি। সবগুলোতে জেকে খুব সুন্দর লাগছে। এত হ্যান্ডসাম একজন ছেলেকে সে ভালোবেসে ফেলেছে তা সে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। পরের দিন টেলিফোনে আবার তারা কথা বলে। তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম। সে কি, তুমি আবার ছবি দেখলে কোথা থেকে? দেয়ালে টাঙানো তোমার পরিবারের সবারই ছবি এবং তোমারও ছবি, সবগুলোই সুন্দর। তোমার বৃদ্ধ বয়সে কতগুলো ছবি খুঁজছিলাম কিন্তু পেলাম না। তোমাকে যে আমি কখনোই দেখতে পাবো না। ভুলে যেও না, আমিও তোমাকে কখনো দেখতে পাবো না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আচ্ছা, কোনো কি উপায় নেই আমাদের দেখা করার? সময়কে হার মানাও। দেখা করতে গেলে সময়কে হার মানাতে হবে। পারবে সময়কে হার মানাতে? জেকে চুপ করে থাকে। এই প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। নিয়তি কি চাইছে তা জেকে বুঝতে পারে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তারা বুঝে গিয়েছে যে তাদের সম্পর্ক অতীত আর বর্তমানের। তাদের মাঝে বিরাজ করছে বিশাল সময়ের পার্থক্য, যা এক তুচ্ছ মানুষ হিসেবে তাদের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। এভাবেই চলতে থাকে তাদের দিনকাল। দুজন দুজনের প্রয়োজন হয়ে ওঠে। একটা দিনও একজন আরেকজনের কণ্ঠ না শুনে কাটাতে পারে না। তারা দুজনেই দুজনের দুর্বলতা হয়ে ওঠে। হঠাৎ একদিন স্টোর রুমে পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে তার চোখ পড়ে এক অতি সুন্দর ছবির দিকে। ছবিটা জেকের, কিন্তু এটা টানিয়ে না রেখে এভাবে স্টোর রুমে কেন রেখে দেওয়া তাই সে বুঝতে পারে না। ছবিটার দিকে সে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর সে ভাবে সে ছবিটাকে নিয়ে নিচে টানিয়ে দেবে। নিচে নিয়ে আসে ছবিটাকে। টানাতে ধরলেই তে লক্ষ্য করে ছোট্ট করে খোদাই করে কিছু সংখ্যা লেখা। 1-9-1702 থেকে 21-4-1725। এটা কিসের নাম্বার? তারিখটা তো আজ থেকে 5 দিন পর দেখাচ্ছে। তে বুঝতে পারে না এখানে কিসের কথা বলা হচ্ছে। হঠাৎ করেই তার মাথায় খেলে যায় এটা কিসের তারিখ। এটা কি কোনোভাবে জন্ম আর মৃত্যুর সাল? তার মানে কালকে কালকে জেকের না, এটা হতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব না। আমার ওকে সাবধান করতে হবে। তে হন্তদন্ত হয়ে ওপরে রুমে উঠে পড়ে। দৌড়ে গিয়ে সে নম্বর ডায়াল করে, কিন্তু ওপাশ থেকে কেউই কল ধরে না। সে আবার নম্বর ডায়াল করে, আবার ওপাশ থেকে কেউই কল ধরে না। এভাবে সে বারবার কল দিতে থাকে, কিন্তু কেউই তার কলের উত্তর দেয় না। তে বুঝতে পারে না কি হচ্ছে। সেদিন সারা রাত ধরে তে কল দেয় পাগলের মতো। সে মেকানিক নিয়ে আসে টেলিফোন ঠিক করানোর জন্য। ভাবতে থাকে হয়তো টেলিফোন ঠিক করলে আবার হয়তো কল দেওয়া যাবে। ম্যাডাম, এই টেলিফোনটা অনেক বছর পুরনো, এগুলো এখন আর সরানো যায় না। এটা সারলেও আপনি কার সাথে কথা বলতে পারবেন না। টেলিফোনে কথা বলতে গেলে তো এইটা টেলিফোন অন্য একজনের বাসায় লাগবে, আর এগুলো এখন আর কেউ ব্যবহার করে না, তাই এগুলো ঠিকও করা যাবে না। আপনি এটা ঠিক করে দিন। কি ব্যবহার করতে পারে না সেটা জানতে চাই না আপনার কাছ থেকে। আপনাকে আমি বলেছি এটা ঠিক করে দিতে, আপনি ঠিক করবেন। আপনি এখানে এসেছেন ঠিক করতে, আপনি ঠিক করে দিয়ে যান। আজব তো, এখন এইটা আমি কিভাবে ঠিক করবো? এটা তো মনে হয় 1000 বছর পুরনো, 300 বছর পুরনো। এই একই কথা হলো। আপনি অন্য কাউকে দিয়ে ঠিক করান এটা। আমি পারবো না, আসি। তে পাগলের মতো করতে থাকে। হাঁটু গেড়ে বসে নিজের চুল শক্ত করে ধরে টানতে থাকে। তার চোখে জল। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিন কথা না বলে আমার মনে হচ্ছে কত বছর কথা বলি না আমি, কত যুগ কথা বলি না। জেকের সাথে কথা না বলে আমি থাকতে পারবো না এক সেকেন্ডেও। কেন করলে তুমি আমার সাথে এটা? কি ক্ষতি করেছিলাম আমি কার? আমাদের সাথে কেন করলে এটা? যখন তুমি মিল কপালে রাখোইনি তাহলে কেন কথা বলার সুযোগ করে দিয়েছিলে? এখন অন্তত কোনো একটা ভাবে আমাকে শেষবারের মতো কথা বলার সুযোগ করে দাও প্লিজ। একটা বার কথা বলার সুযোগ দাও আমাকে। একবার ওর গলা আরেকবার শুনতে চাই, শুধু একবার, শুধু একবার। কাঁদতে কাঁদতে তে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। আমি জানি আমি অতীত পাল্টাতে পারবো না। আমি এটাও বুঝতে পেরেছি কেন আমি আর কল দিতে পারবো না। কারণ আমি জেকের মৃত্যুর সাল জেনে গিয়েছি। আর জেকের সাথে কথা বললে আমি অবশ্যই তাকে সাবধান করব, যেটা নিয়তি কখনোই হতে দেবে না। প্রকৃতি তার নিয়মের বাইরে কোনো কিছু সহ্য করতে পারে না, এটাও করবে না। তে জানে এখন আর তার কিছুই করার নেই। সে চাইলেও এখন কোনো কিছুই পাল্টাতে পারবে না। যা হবার তা হবেই। পুরনো বেশ কিছু ফাইল সার্চ করে সে জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে পারে। জমিদার বাড়ির একমাত্র নাতি জিয়ন জাংকুক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই শোকে তার মা পাগল হয়ে যায়, আর তাদের জমিদারিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যায় কোনো উত্তরাধিকার না থাকায়। তের চোখ দিয়ে 2 ফোঁটা জল ছড়িয়ে পড়ে। এরপর সে আস্তে আস্তে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। আজ 21 তারিখ। আজ সেই দিন যেদিন জেকে মারা যাবে। যেদিন থেকে জেকের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে সেদিন থেকে তেও বাঁচা বন্ধ করে দিয়েছে। আজ থেকে সে বেঁচে থাকলেও বেঁচে থাকবে লাশ হয়ে। এরপর বহু বছর কেটে যায়। তের বয়স 55-র কাছাকাছি। তে বিয়ে করেনি। এই সুধানগরের অলিক সুধা বাড়িটা কিনে নিয়ে সেখানেই সে দিব্যি আছে। সেই টেলিফোনটা দিয়ে আজও বারবার ভুল নম্বর ডায়াল করে কল দেওয়ার চেষ্টা করে। মনের একটা আশা কোথাও না কোথাও রয়ে যায়, হয়তো ওপাশ থেকে কেউ বলে উঠবে
কে বলছেন? একদিন আবার সে স্টোর রুমে যায় কিছু কাজ করতে। সেখানে সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা কাগজ তুলতেই তার বুক কেঁপে ওঠে। এক অপূর্ব সুন্দর পেইন্টিং, আর নিচে লেখা কিম তেইয়ুং। কে ছবিটা এঁকেছে তা আর জানার বাকি রইল না। তে জানে ছবিটা জেকেই এঁকেছে। ছবির নিচে তারিখও দেওয়া, জেকের মৃত্যুর ঠিক 2 দিন আগে। আরও অনেকগুলো কাগজ সে পড়ে থাকতে দেখে। সেগুলো কাগজ নয়, এক একটা চিঠি। তে গুনে দেখে 2750টা চিঠি, আর সবগুলোতে সেই 5টা দিনের তারিখ দেওয়া, যেই 5টা দিন জেকের মৃত্যুর আগে তাদের কথা হয়নি। তে ধীরে ধীরে সবগুলো চিঠি পড়তে থাকে। প্রিয়তমা, আমি জানি কখনোই আমি তোমাকে পাবো না, কিন্তু তোমার সাথে এভাবে কোনো আগাম বার্তা ছাড়া যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়া আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার সহ্য হচ্ছে না, নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। কেন ভাগ্য আমাদের সাথে এটা করলো? কেন আমি তোমাকে পাবো না? কেন তোমাকে যখন পাবোই না তখন তোমাকে আমার জীবনে আনলেন? আমি কি ক্ষতি করেছিলাম? তখন তোমাকে ফোনে বলতে পারিনি, তবে আমি জানি তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ভালোবাসি। বাকি সবগুলো চিঠিতে সে শুধুমাত্র একটি কথাই লিখে রেখেছে, আমি তোমাকে ভালোবাসি। তে এই সমস্ত কিছু দেখে নিজেকে আর সামলে রাখতে পারিনি। কাঁদতে কাঁদতে হঠাৎ তার চোখ যায় পাশে রাখা এক বয়ামের ভেতর। বয়ামটা হাতে নিয়ে সে দেখতে পায় তার ভেতরে কিছু গুঁড়ো করে রাখা জিনিস, এবং তার গায়ে লেখা তের পছন্দের সাদা গোলাপ। এবার সে আর নিজেকে সামলে রাখতে পারে না। সে দৌড়ে চলে যায় নিচে এবং জেকের সেই পেইন্টিংটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন করলে আমাদের সাথে এমনটা? কেন? কি ক্ষতি করেছিলাম আমরা? দুটো মানুষকে কেন এভাবে মেরে ফেললে? একজন মরে গেও আর একজন বেঁচে থেকেও মরে গেল, কি লাভ হলো এতে? কেন আমাদের ভাগ্যে এমনটা লিখে রেখেছিলে? কেন আমাদের দুজনকে একসাথে মিল দিলে কি এমন ক্ষতি হতো তোমার? কি এমন ক্ষতি হতো? এসব কথা বলতে বলতে হঠাৎ তার নজর যায় ফ্রেমে খোদাই করা আরেকটি লেখার উপর। সেখানে লেখা আছে সাহিত্য অলিক সুধা। তে দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। সে বুঝতে পারে লেখাটার মানে। তার মানে জেকের কবর এই বাড়ির পাশে কোথাও একটা। তে হন্যে হয়ে সেই কবর খুঁজতে থাকে, কিন্তু এত বছর পর সেই কবর কি থাকবে আদৌ? খুঁজতে খুঁজতে হঠাৎ তার নজর যায় এক বিশেষ জায়গার দিকে, যেখানে চারপাশে গাছপালা গজালেও শুধুমাত্র সেই জায়গায় কোনো গাছপালা, কোনো পোকামাকড়, কোনো ময়লা আবর্জনা নেই। তে একটু কাছে যেতেই তার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সে ভেঙে পড়ে জেকের কবরের কাছে। তবে তবে এই ছিল আমাদের ভবিতব্য। তুমি আমাকে একবার দেখা তৃষ্ণা নিয়ে মারা গেলে, আর আমি পেলাম তোমার খবর। দেখো যে কে, এই তো আমি, এই যে তোমার তে। দেখো যে কে, আমি তোমার জন্য আবার নীল শাড়ি পরে আসবো, আর তুমি সাদা গোলাপ নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। বলো না যে কে, থাকবে না তুমি? দেখো আমি এসেছি, আমাদের দেখা হয়েছে। দেখো না যে কে, এই যে আমি তোমাকে ছুতে পারছি, তুমি আমাকে ছুতে পারছো। ওঠো না প্লিজ, আমার নামটা ধরে একবার ডাকো যে কে, প্লিজ ওঠো। কেন কেন আমাদের এইভাবে দেখা হলো? আমি তো চাইনি এভাবে আমাদের দেখা হোক। কেন নিয়তি আমাদের সাথে এমন করলো? কেন আমাদের ভবিতব্য এইটাই লেখা ছিল? কেন জেকে? প্লিজ একবার বলো আমাকে, একবার বলো তে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কণ্ঠে শুনতে চাই। প্লিজ জেকে। তে জেকের কবর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জেকে আর কখনোই উঠে তেকে সাদা গোলাপ দিতে পারবে না, আর তেও নীল শাড়ি পরে সেই সাদা গোলাপ গ্রহণ করতে পারবে না। বাকি জীবনটা তে সেই অলিক সুধাতেই কাটিয়ে দেয়, জেকের কবরের ঠিক কাছে, এবং লিখে দিয়ে যায় যেন তার মৃত্যুর পর তার কবরটাও যেন জেকের পাশেই হয়। একসাথে বাঁচতে না পারলাম, একসাথে এক মাটিতে শুতে তো পারবো, এটাই অনেক।